আজকের রাতের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো আপনি দেখবেন রাত 11টা থেকে, যেখানে প্রথম ম্যাচে ডালাস কানসাস সিটি স্টেডিয়ামে মাঠে নামবে দ্য রেইনিং ডিফেন্ডিং আনডিসপিউটেড চ্যাম্পিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড আর্জেন্টিনা এবং তাদের অপোনেন্টস a bit disputed, but সেটা এখন প্রুফ করার টাইম আর্জেন্টিনা। বল টু দ্য কোর্ট ফর আর্জেন্টিনা। আর্জেন্টিনার ওপোনেন্ট রালফ রাগনিকের অস্ট্রিয়া, যারা বিশ্বকাপে খেলছে অনেক বছর পর, আর্জেন্টিনাকে নিয়ে বেসিক্যালি আর্জেন্টিনা প্লেস টু নাইট। আর্জেন্টিনার প্রেস কনফারেন্স হয়েছে, অস্ট্রিয়ার প্রেস কনফারেন্স হয়েছে, আমরা সব কিছুই মোটামুটি জানি। লিওনেল মেসিকে কি রেস্ট দেওয়া উচিত ফার্স্ট অফ অল এই ম্যাচে? এই ম্যাচে না, পরের ম্যাচটা, থার্ড ম্যাচটাতে দেওয়া যেতে পারে আমার কাছে যেটা মনে হয়। এই কারণ এই ম্যাচটা জিতলে মোটামুটি আর্জেন্টিনা, মানে যদি জিততে পারে আর্জেন্টিনা এবং পরের ম্যাচে যদি আলজেরিয়া জর্ডানকে, মানে ওই ম্যাচটা যদি ড্র হয় তাহলে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে, মানে রিগার্ডলেস লাস্ট ম্যাচের রেজাল্ট যাই হোক। সো আমার কাছে মনে হয় যে এই ম্যাচে মেসি হয়তো শুরু থেকেই খেলবে। ওই দিন আমরা যেটা দেখেছি যে 80 মিনিট খেলেছে। এখন আপনি যদি ম্যাচের রেজাল্ট আগেই ডিসাইড করতে পারেন, আপনি হয়তো আরও কম 60 মিনিট 70 মিনিটস খেলায় দিতে পারেন। তবে রেস্ট দেওয়াটা উচিত না আর কি, গিভেন তার যে পারফরমেন্স। মানে আমি একটু আবার ওই যে ইমোশনাল হয়ে যাই তো এই আলাপ আসলে, যে এখন তো আমি ম্যাচ বাই ম্যাচ হিসাব করছি যে আর একটা ম্যাচ হয়তো, মানে আর এই কয়টা ম্যাচ বাকি আছে, আর এই কয়টা ম্যাচ দেখতে পারবো। সো আমি সম্ভব দুটা ম্যাচ বাকি। সো আমি ওই ম্যাচটা আসলে মিস করতে চাই না। আজ আর্জেন্টিনা এমন একটা দিনে খেলছে যে দিনে ঠিক 40 বছর আগে ঠিক এই দিনেই দিয়েগো মারাদোনা ইংল্যান্ডের সঙ্গে তার সেই ফেমাস অ্যান্ড ইনফেমাস হ্যান্ড অফ গড এবং তার মিনিট খানেক পর বিশ্বকাপে এবং ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দরতম গোলটা করেছিলেন। এবং এই মাঠেই ডালাস স্টেডিয়ামে 94 বিশ্বকাপে তার কোকেইন ওই স্ক্যান্ডালের পর তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তারা আমার পা কেটে নিয়ে গেছে। এই মাঠে আর্জেন্টিনা খেলছে অস্ট্রিয়ার সঙ্গে। অস্ট্রিয়া হচ্ছে 2022 সালের পর আর্জেন্টিনার জন্য প্রথম কোনো ইউরোপিয়ান ওপোনেন্ট, এবং দে প্লে আ সার্টেন স্টাইল অফ ফুটবল দ্যাট ইজ রালফ নিকেস গেইগেন প্রেসিং। মানে জার্মান যে গেইগেন প্রেসিংয়ের ফিলসফিটা আসছে সেটা এই রালফ রাগনিকি হচ্ছে জার্মান কোচদের মাঝখানে ইনস্টিল করছেন। এরকম একজন প্র্যাগম্যাটিক ফিলসফিক্যাল কোচের এগেনস্টে স্কালোনির কি ভয় পাওয়ার কিছু আছে? স্কালোনির যে তার যে কৌশল আসলে খুবই ফ্লুইড একটা কৌশল। আর্জেন্টিনাকে নিয়ে অনেক বেশি বলা হয় যে লেফট ব্যাক রাইট ব্যাক এদের প্রবলেম আছে অনেক বেশি, বাট আর্জেন্টিনা ওই পজিশনগুলো এত বেশি রোটেট করে যে ওই জায়গাটার মধ্যে একটা মিডফিল্ডারও থাকতে পারে। রাইট ব্যাকে লাস্ট ম্যাচে দেখেছি যে রাইট ব্যাকে কাইন্ড অফ ডিপল চলে গেছে। হ্যাঁ, ডিপল চলে গেছে এরকম। অবভিয়াসলি রাগনিকের দল আসলে কোনোভাবে আর্জেন্টিনাকে জায়গা দিবে না, নিঃশ্বাস নেওয়ার জায়গা দিবে না, খুব বেশি ভাবার জায়গা দিবে না, খুব বেশি রান করার জায়গা দিবে না। অনেক বেশি কম্প্যাক্ট থাকবে ওরা, প্রেসিং করে, মানে বলটা হারানোর সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে প্রেসিং হবে, সব দিক থেকে চলে আসবে, বলটা রিট্রাইভ করে ফেলার চেষ্টা করবে অনেক বেশি। কিন্তু এইটা নিয়ে মানে হ্যাঁ, অবভিয়াসলি আলজেরিয়ার সঙ্গে ম্যাচে মেসি যেরকম অনেক জায়গা নিয়ে খেলেছে এইবার হয়তো বা পাবে না, কিন্তু মেসিকে নিয়ে এই ধরনের চিন্তা করে প্ল্যান নতুন করে সাজিয়ে এর আগেও তো কয়েকশো ম্যাচ খেলা হয়ে গেছে, সেগুলো থেকে মেসি কি গোল বের করতে পারে নাই? গোল বের করতে পারছে, গোল বের করতে না পারলে অ্যাসিস্ট বের করবে, কোনো সমস্যা নাই। আর এই ডালাস স্টেডিয়ামের মধ্যে ম্যারাডোনার সেই ঘটনা, আমরা তো মেসি আর ম্যারাডোনার মধ্যে সিমিলারিটি যদি দেখি মাঝে মধ্যেই মনে হয় যে ইতিহাস তো অলক্ষী আসলে বৃত্ত আঁকে। সেই বৃত্ত আঁকার জায়গাটার মধ্যে মেসি আর ম্যারাডোনাকে আমরা এই সময়ের আবর্তনে একই জায়গায় পেয়ে যাই মাঝে মধ্যে। কে বলতে পারে না যে হেতাফের সাথে মেসি যে গোলটা করেছিল 2006 সালে অলমোস্ট রেপ্লিকেট করেছিল সেই গোল অফ সেঞ্চুরিকে। এখন হয়তো বা সেই স্পিড নাই, মেসির সেই বয়সটাও নাই, হু নোস 1-1 করে ভেতরে ঢুকে একই রকম গোল করে ফেলতে পারবে না। সেটা হয়তো আর মানে মেসি হয়তো এখন আর হ্যান্ড অফ গড রেপ্লিকেট করার চেষ্টাও করবে না। বাট দ্য থিং ইজ যে আমরা একটু যদি ম্যাচের ট্যাকটিক্যাল জায়গায় আসি, স্কালোনিকে কিছু চেঞ্জ করতে চাইবেন এই ম্যাচে? আমার কাছে মনে হয়েছে যে একটা মানে এটা শুধু যে ম্যাচের পার্সপেক্টিভ থেকে না, মানে পারফরমেন্সের পার্সপেক্টিভ থেকে আমার কাছে মনে হয়েছে হয়তো মন্তিয়েলের জায়গায় মলিনাকে আনতে পারে, এটা হচ্ছে কনফার্ম। কিন্তু এর বাইরে আমার মনে হয় না যে খুব একটা চেঞ্জ হবে। মঞ্জুর সাথে কথাই অ্যাড করতে চাচ্ছি যে প্রথমত অস্ট্রিয়া খুব একটা স্পেস দিবে না, তারা বল উইন করার চেষ্টা করবে, প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করবে। আর্জেন্টিনা যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে যে যত টেম্পোটা ওদের টেম্পোতে রাখা, যে অস্ট্রিয়ার টেম্পোতে না খেলে আমরা ম্যাচটা আমাদের টেম্পোতে, আমরা যেভাবে খেলি পাস বিল্ড করে করে আমরা খেলি। এবং যেহেতু তাদের ওই কি বলবো স্কিল সেট, যে তিনটা মিডফিল্ডার আছে, ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো দে পল এবং এনজো ফার্নান্দেজ, এবং তারা যেভাবে রোটেট করে, সো বোঝা মুশকিল আসলে। মানে আর্জেন্টিনা তো আসলে স্পেশালিস্ট কোনো ডিএম ছাড়া খেলছে, মানে এটা তো এখনকার ফুটবলে খুবই কাইন্ড অফ একটা রিস্কি ব্যাপার যে আপনি একটা, মানে আপনাকে তো সেক্ষেত্রে পারাদেসকে খেলাতে হবে এবং এর বাইরে বোধহয় খুব একটা অপশনও নাই। সো এই
আর্জেন্টিনা চাইবে যে তাদের টেম্পোতেই খেলাটা রাখতে এবং তাদের যে মানে যে ওই স্কিল সেটটা দিয়েই বিটুইন দ্য লাইন, এবং যেহেতু অস্ট্রিয়া হচ্ছে যে অনেক হাই ব্যাক লাইনে খেলে, সেখানে ওই যে পিছনের স্পেসটা তাদের হচ্ছে যে কি বলবো ওটারে হচ্ছে ইউটিলাইজ করারও একটা চান্স থাকবে, যেহেতু এইদিকে মেসি আছে, ওই পাশে আলমাদা আছে, রান নেওয়ার মতো প্লেয়ার আছে। সো আমার কাছে মনে হয় না খুব বেশি চেঞ্জেস আসবে একাদশে, বাট প্লেইং স্টাইলে একটা ডিফারেন্স আসতে পারে, যেটা আমরা দেখে আসি আলজেরিয়া তো যে পরিমাণ স্পেস দিয়েছে আর্জেন্টিনাকে, মানে অন বল প্রেসিং এর জায়গা থেকে হাফ মানে সেন্টার সার্কেল পার না হওয়ার পর্যন্ত ওরা করে নাই, প্রেস করে নাই, সেইটা ডেফিনেটলি আর্নাউটোভিচ, শ্লাগার বা সাবিৎজার কাছে দেখবে না, দে উইল প্রেস ভেরি এগ্রেসিভলি। সেইখানে এখন আর্জেন্টিনাকে দে হ্যাভ টু ফাইন্ড সলিউশনস যে কোন স্পেসটা ওপেন আপ হচ্ছে, সেখানে কে যাচ্ছেন, এবং স্পেশালি আলজেরিয়ার ম্যাচে রদ্রিগো দে পল খুব আর্জেন্টিনার একজন স্ক্যানার আছে, সো খুব একটা সমস্যা হওয়ার কথা না। আর আমার মনে হচ্ছে এই ম্যাচের মধ্যে টেকনিক্যাল যদি কোনো চেঞ্জ আসে, স্কালোনি মিডফিল্ড ওভারলোড করবে, হ্যাঁ একজনকে নিয়ে আসবে, মিডফিল্ড ওভারলোড করবে। মিডফিল্ডে আর্জেন্টিনা মিডফিল্ডের কন্ট্রোল মোস্ট প্রবাবলি হারাবে না এই ম্যাচে। এইটাই মেইন। বার্কো who should that be? বার্কো মানে আপনি যদি আলমাদাকে স্যাক্রিফাইস করে বার্কোকে নিয়ে আসেন, মানে আমার মনে হয় না আলমাদাকে স্যাক্রিফাইস করবে, যেটা হয়তো বা ওই যে যেটা করতে পারে অ্যাটাকের সময় 3-5-2 খেলাইতে পারে, সেক্ষেত্রে আলমাদা হচ্ছে আরো নিচে চলে আসবে। আমার কাছে যেটা মনে হয় আলমাদা আরো নিচে চলে এসে খেলবে, মেসি বা মার্টিন, ইভেন মেসি হয়তো নিচে খেলবে, আলমাদা এবং হচ্ছে লাউতারো উপরে। আমার মনে হয় সেই ক্ষেত্রে আলমাদাকে না খেলায় নিকো গঞ্জালেস বেটার অপশন। নিকো গঞ্জালেস আসলে আপনার ওই লেফট ব্যাক হিসেবেও চলে আসে, লেফট উইং ব্যাক হিসেবে অনেক বেশি হেল্প করতে পারে, ও নিচে হয়তো কন্ট্রিবিউট করবে। এখন কথা হচ্ছে যে আর্জেন্টিনার ফরমেশন কে কি খেলবে আমরা মোটামুটি রাত 9:30টার মধ্যেই জেনে যাব। একজন বলছিলেন বারবার কথা, কিন্তু আমি কমেন্টটা এখন খুঁজে পাচ্ছি না। আপনারা যারা দেখছেন দ্য ডেইলি স্টারের ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্মে ফিভার পিচ লাইভ, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন কমেন্ট করে, আমরা আপনাদের কমেন্ট নিয়েও কথাবার্তা বলছি। যদিও এই কথাটা আমরা বলে ফেলেছি ইউসুফ জামিলের কথা, সেটা হচ্ছে আর্জেন্টিনা এখনো ভালো কোনো দলের সাথে খেলেনি, উইচ আই ডু নট এগ্রি। ব্রাজিলের সাথে খেলেছে, কলম্বিয়ার সাথে খেলেছে মাঝখানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স। আপনি হয়তো মিন করছেন যে ইউরোপিয়ান টিমের সাথে খেলেনি, রাউন্ড অফ 32 সহজ প্রতিপক্ষ পাবে না। রাউন্ড অফ 32 যদি এখনো তো বলা যাচ্ছে না, স্পেন হতে পারে, উরুগুয়ে হতে পারে, কাবো ভের্দেও হতে পারে, সৌদি আরবিও হতে পারে, সৌদি আরব বলে মানে রাউন্ড অফ 32 আসলে কোন জায়ান্ট আরো একটা জায়ান্টের সঙ্গে খেলবে, হ্যাঁ এটাই কেউ তো না। এইটা একমাত্র হবার কথা ছিল আর্জেন্টিনার, যে মোস্ট প্রবলি ওরা উরুগুয়েকে ফেস করবে। এখন যদি উরুগুয়ের জায়গায় যদি কাবো ভার্দে হয়, মানে প্রতিপক্ষ শিবিরে তো কান্নাকাটির কিছু নাই আসলে, কারণ সবার জন্য রাউন্ড অফ 32 কম্পারেটিভলি ইজি একটা রুট। আরেকটা প্রশ্ন আব্দুল্লাহিল বাকি সামি, অস্ট্রিয়ার হাই প্রেসিংয়ের বিরুদ্ধে আর্জেন্টিনা কেমন ভুগবে বলে মনে করেন? ভুগবে কিছুটা তো ডেফিনেটলি, বাট আমরা ওই যেটাই বলছি যে সলিউশন বের করাটা হচ্ছে স্কালোনির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। লাইক নেদারল্যান্ডসের সঙ্গেও আর্জেন্টিনা ওয়াজ গেটিং স্মাদার্ড, কিন্তু সেটা থেকেও আর্জেন্টিনা প্রেশার থেকে বেরিয়ে এসে দে ফাউন্ড সলিউশনস। সো সেটা এখন দেখা যাবে যে কতটুকু কি করবে। 21দা প্রশ্ন করেছেন, তার প্রশ্ন নিয়েও কথা হবে। তবে যারা দেখছেন দ্য ডেইলি স্টারের ইউটিউব এবং ফেসবুক লাইভে ফিভার পিচ এই স্পেশাল পডকাস্টে, এখানে অনেকগুলো জার্সি দেখা যাচ্ছে, আমরাও বেশ সুন্দর সুন্দর জার্সি পরে আছি। আর্জেন্টিনার 3 স্টার জার্সি, অ্যাওয়ে জার্সি, যেটা এই ওয়ার্ল্ড কাপে খুবই একটু মানে ডাইভার্স পোলার ওপিনিয়ন, মানে পোলার অপোজিট ওপিনিয়ন করেছে, ডিপেন্ডস অন কে কীভাবে ক্যারি করে। আমি পড়েছি, আমার মনে হয় স্পেনের অ্যাওয়ে জার্সিটা এবার ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট জার্সিজ, নট জাস্ট হোম অ্যান্ড অ্যাওয়ে, বেস্ট জার্সিজ। এবং আরও কিছু জার্সি আছে, এই জার্সিগুলো আমাদের কিছু মানে বেশিরভাগ জার্সি আমাদের কাছে এসছে গোলির কারণে। গোলি আমাদের এই পুরো শোয়ের জার্সি স্পন্সর, তাদেরকে আরেকবার শাউট আউট দিতে চাই। তাদের যদি জার্সি কালেকশন আপনি দিতে চান, ইউটিউবের কমেন্ট সেকশনে তাদের লিঙ্কটা দেওয়া আছে। আমরা উই উইল গেট ব্যাক টু দ্য ডিসকাশন। 21দার প্রশ্নটা পরে নিচ্ছি। আহমেদ সাদমান মাহিন বলছেন, ডু ইউ থিঙ্ক আর্জেন্টিনা ক্যান পুল অফ আ উইন ইজিলি এগেনস্ট অস্ট্রিয়া ডিসপাইট নট প্লেইং এগেনস্ট এনি ইউরোপিয়ান টিমস? আবারও একই কথা, আমার মনে হয় গত ওয়ার্ল্ড কাপের সময় সেম আলোচনাটাই হচ্ছিল যে আর্জেন্টিনা কোনো বড় টিমের সাথে খেলে নাই, 36টা ম্যাচ টানা জিতে আসলো। এখন ওই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের কথা যদি চিন্তা করি, আমরা এই ওয়ার্ল্ড কাপে মানে ব্রাজিল ইজ অলওয়েজ ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স, কলম্বিয়াকে আমরা সারপ্রাইজ প্যাকেজ হিসেবে চিন্তা করছি, ইভেন ইকুয়েডরকেও চিন্তা করছিলাম। সো এই ম্যাচগুলো তো আর্জেন্টিনা খেলে এসেছে, আই গেস মানে হ্যাঁ ইউরোপিয়ান স্টাইল, একটা ডিফারেন্ট স্টাইল, বাট এর মানে এই না, কারণ গতবার আমরা স্কালোনিকে যেটা দেখেছি যে ম্যাচ বাই ম্যাচ আমরা দেখেছি যে প্ল্যান চেঞ্জ করেছে, প্লেয়ার চেঞ্জ করেছে। সো মানে আর্জেন্টিনা মেসি যেরকম অনেক বড় নির্ভরতার জায়গা, আমার কাছে মনে হয় যে একই সঙ্গে মানে পিছনে একজন থাকা লাগে তো পিলার ক্রিয়েট করার জন্য, মাস্টার মাইন্ড উনি হচ্ছে মানে অপোনেন্ট যদি বাস পার্ক না করে, ওপেন প্লে যদি হয়, তো আর্জেন্টিনা সমস্যার কথা নাই। বাস পার্ক করলে সমস্যা হবে বলতেছেন, মানে সমস্যা কই বাস পার্ক? না, বাস পার্ক করলেও তো সমস্যা তো নাই। আমরা তো দেখলাম যে ওই ডিপল যে মানে থ্রু বলটা বের করলো, সামনে দিল,
ম্যাকালিস্টারের সামনেই আসলো, ম্যাকালিস্টার ডামি করে দিল। ও জানতো যে স্পিডে পাসটা বাড়ানো হয়েছে এটার আসলে ডেস্টিনেশন ও না, মেসি পেছনে আছে। ওদের মধ্যে এই টেলিপ্যাথিক কমিউনিকেশন তো খুব ভালোই ওই চলছে। গোলটা আমার কাছে মনে হয়েছে যে আমরা তো লাইভে যেটা দেখেছি, একটা ফ্যানের একটা ভিডিওতে যেটা দেখেছিলাম, যে মেসি তো একটু সরে গেল ডান দিকে, তারপর আবার বাঁ দিকে আসলো, স্পেসটা ক্রিয়েট হলো। ম্যাকালিস্টারও কিন্তু একটু একটা লুক যে আচ্ছা ওখানে আছে, এরপর যখন বলটা আসছে সে বুঝছে যে আচ্ছা ওকে পিছনে আছে। এই মানে ছোট ছোট মোমেন্টগুলো খুব ইম্পর্ট্যান্ট আসলে। আরেকজন লিখছেন গেমার মামা হয়তো দেখা যাবে অস্ট্রিয়া নতুন করে চমক দিবে, তবে আর্জেন্টিনা জিতে যাবে। তাহলে চমক দিল, চমক তো দিতে হবে, মানে আর্জেন্টিনার সাথে কি একটা গোল করাটাই এখন চমক হয়ে যাবে তাদের জন্য? সেটা তো আর হইতে পারে না। আচ্ছা, আমরা আর্জেন্টিনার প্রসঙ্গটা শেষ করতে পারি প্রেডিকশন দিয়ে। প্রেডিকশন আই গেস একটু টাফ হবে, 2-0 অস্ট্রিয়া, 2-0 আর্জেন্টিনা। 3-1 ফর আর্জেন্টিনা। 3-1 ফর আর্জেন্টিনা, মানে অপোজিট স্কোর লাইন অফ অস্ট্রিয়া যে স্কোর লাইনটা ছিল। আচ্ছা, আমি স্কোর প্রেডিক্ট করতে চাই, আমার মনে হয় 3-2 হবে, বিকজ ইটস ডালাস স্টেডিয়ামে ইটস অলওয়েজ বিন আ ভেরি হাই স্কোরিং গেম, এবং সবগুলো ম্যাচের কোয়ালিটি ভালো হয়েছে। অস্ট্রিয়া উইল হ্যাভ দেয়ার চান্সেস অ্যান্ড উইল প্রবলি কনভার্ট দেম। সো আর্জেন্টিনার ব্যাকলাইনটা সামলাতে একটু ডিফিকাল্ট হতে পারে, বাট আর্জেন্টিনা উইল প্রবাবলি স্কোর এবং বিকামস গ্রুপ চ্যাম্পিয়ন। হেড টু হেডের হিসাবে আজকে ম্যাচ জিতে গেলে আসলে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন। জর্ডানের সঙ্গে আসলে মনে হয় না অত ঝামেলা হবে আর কি।